আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন ক্লাস শুরু করে দেব, অলরেডি 33 বাজে। আর আজকে আমাদের ক্লাস নাম্বার 4। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্লাস টাইম যেহেতু অনলি 1 আওয়ার, আর এই 10টা ক্লাসে ছোট্ট একটা কোর্সে দেখা যায় যে এই 1 ঘন্টার ক্লাসের মধ্যে নির্দিষ্ট টপিক কভার করাই মুশকিল হয়ে যায়। আর যদি দেখা যায় মাইক্রোফোন অন করে দিয়ে রাখা হয়, তাহলে এর ওর ভো ভো শব্দ অনেকেই মাইক্রোফোনটাকে কন্ট্রোলও করে না। সেকেন্ড যেটা হচ্ছে যে একজন দেখা গেলো একটা কোশ্চেন করে, যেই কোশ্চেনটা করে সেই কোশ্চেনটা হয়তো বা আমি আগামী 5 মিনিট পরে ওই জিনিসটা বলবো স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে ওই প্রবলেমটা যে যে কোশ্চেনটা করতেছে সেই প্রবলেমটা শুধু তার, বাকি যে মনে করেন 9 জন বা 10 জন আছে তাদের ওই প্রবলেমটা নেই। তো একজনের ওই প্রবলেমটা নিয়ে কথা বলতে গেলে 9 জন বিরক্ত বোধ করে। যেহেতু এটা একটা ব্যাচ, তো সেক্ষেত্রে প্রশ্ন করার জন্য এই জন্য প্রতিটা ক্লাসের পরেই বলে দেওয়া হয় যে আজকের ক্লাসের পরে আগামী ক্লাসের আগেই কী কী কোশ্চেন আছে সবাই হোমওয়ার্ক এবং কার কী কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নোট করে রাখবেন, তাহলে ক্লাসে এসে ওই জিনিসগুলোকে আমি ডিসকাস করে দিব। আবার পরবর্তী ক্লাস হবে ওই ক্লাসের হোমওয়ার্ক তার সাথে কী কী জানতে চাই বা ওই ক্লাসের উপরে কী কী কোশ্চেন আছে, জিনিসগুলো 1 to 1 নোট করে রাখলে পরবর্তী ক্লাসের আগে এসে আমি আবার অ্যান্সার করে দিব। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যদি এমনটা হয়, তাহলে সাপোজ মনে করেন একজনের নাম জামাল, তো জামালের মনে প্রশ্ন জাগছে যে স্যার আসলে আমি যদি ক্যান্ডেলগুলারে না শিখি, অন্য কোনোভাবে শিখি, তাহলে এটা কি করা সম্ভব কি না। কারণটা কি, যে জামাল হচ্ছে নতুন এই মার্কেটে, সে এখন পর্যন্ত জানে না যে ক্যান্ডেলটা মাস্ট বি শিখতেই হয়। তো বাকি যারা 9 জন আছে ওরা বিরক্ত বোধ করতেছে যে এটা একটা আননেসারি কোশ্চেন। এটা হলো যে একদম বিগিনার তাদের জন্য। এবার একজন মনে করেন এই কোর্সেই ঢুকছে যে আমি স্কাল্পিং সম্পর্কে আরও ধারণা পাইতে চাই, সে অলরেডি ট্রেড করে, প্রফিটেবল ট্রেডার, মোটামুটি সে অনেক কিছু জানে। তো সে যখন অনেক কিছু জানে, সে বলতেছে হঠাৎ করে একটা কোশ্চেন ধরলো যে স্যার আসলে হায়ার হাই হায়ার লো এবং আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার বা সিএইচ ও সিএইচ বা ব্রেক অফ স্ট্রাকচারের মধ্যে আসলে পার্থক্যটা কী। তো দেখা গেল এই টপিকটা নিয়ে আমাকে বলতে হবে। তো আমি যখন এটা নিয়ে বলতে গেলাম, বাকি যে 9 জন আছে বিগিনার বা মিড লেভেলের, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যে এটা আবার কোথা থেকে আসলো বা এটা আবার কী জিনিস, আমরা তো এটা জানি না, এলোমেলো হয়ে যায়। তো ব্যাসের ক্লাসে এই জন্য মাইক্রোফোন অফ করে রাখা হয় যে সবাই সিমিলার ধারাবাহিকতায় থাকে। আর এর বাইরে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় কিংবা নতুন করে কিছু জানার জন্য কোশ্চেন থাকে, তাহলে মেসেজ করে রাখলে আমি সেই মেসেজগুলোর অ্যান্সার করি। তো আই থিঙ্ক ব্যাপারগুলো ক্লিয়ার। যেমন আমাদের এই যে 6 মাসের যে ব্যাচটা, এই ব্যাচেও আছে এই যে সবাই কিন্তু কোশ্চেন করে করে রাখতেছে, নিজের নিজের হোমওয়ার্ক পাঠিয়ে তারপরে, যেমন দিছে যে স্যার কয় মিনিটে চার্ট ধরে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আর একজন এই যে হোমওয়ার্ক পাঠায় বলছে যে আমার এগুলো যদি একটু দেখেন, এই যে এখানে বলছে যে কি কি কালার হইতে পারে। অর্থাৎ এই ক্লাসটার পরে তার বোঝার যেটা বাকি থাকে এবং তার সাথে তার যদি নতুন কোনো কিছু জানার থাকে, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। আমরা এইভাবেই করব যে ক্লাসে যেটা আলোচনা হবে এটার হোমওয়ার্ক করব পরবর্তী ক্লাসের আগে, তার সাথে কি করব আমরা, যে এটার হোমওয়ার্ক দিলাম এবং আমার কি কি কোশ্চেন আছে, আমার কি কি বুঝতে প্রবলেম আছে, এই জিনিসগুলো দেবো। এই জন্যই হচ্ছে আমাদের গ্রুপ। তো ধন্যবাদ, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4, যেহেতু আমাদের 10টা ক্লাস হবে এবং এখন পর্যন্ত আমরা টপিকের ভেতরে ঢুকতেই পারিনি, প্রাথমিক লেভেলেই আসি, ঠিক আছে। আমাদের একটু দ্রুত যেতে হবে। 10টা ক্লাসের মধ্যে 4টা চলে গেলে আর থাকি কি, মাত্র 6টা ক্লাস, অনেকগুলো টপিক শেখার বাকি আছে আমাদের। তো আমাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসে আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি খুবই প্রাথমিক আলোচনা এবং মোটামুটি এই জিনিসগুলো সবাই জানে, তারপরও আমরা আলোচনা করে গেছি। এই জন্য যদি একদম বিগিনার কেউ থেকে থাকে যেন তার বুঝতে প্রবলেম না হয়। আমরা জয়েন করার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যদি 9:30টায় ক্লাস থাকে তো 9:35-এর মধ্যে সবাই জয়েন করে ফেলবো। যদি 9টায় থাকে তাহলে আমরা একবার 9:05-এর মধ্যে জয়েন করবো, অর্থাৎ 5 মিনিটের মধ্যে জয়েন করে ফেলবো, তাহলে বেটার হবে, ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, যেমন এই যে এখন একজন কোশ্চেন করলো যে ওনার নাম রাশিদুল ইসলাম, উনি বলছে যে সরি, একজন বলছে যে ক্লাস হবে কি না আজ।
আর গ্রিন আইসল্যান্ড। আচ্ছা, আরেকজন অ্যান্সার করছে যে ক্লাস অলরেডি স্টার্ট। তো অ্যাকচুয়ালি এই কথোপকথনগুলোর প্রয়োজন পড়ে না, কেন জানেন? যে আজকে যেহেতু ক্লাস আছে, সেক্ষেত্রে আমি কিন্তু সন্ধ্যা 7:34 দিয়ে দিছি যে আজকে ক্লাস হবে। আর যদি ক্লাস না হয় তাহলেও কিন্তু আমি দিয়ে দিই যে আজকে ক্লাস হবে না। আর আজকে ক্লাস হবে, আজকের ক্লাস টাইম এবং লিঙ্ক দিছি, কিন্তু তারপরেও এই শিডিউলটা বারবার দেওয়ার কারণ কি, যে এই দিনই ক্লাস হবে। তো আমি 7:30টার সময় কনফার্ম করছি ক্লাস হবে। আর সেকেন্ড হচ্ছে যে আবার একটু আগে যখন কিনা 9:31 তখন পুনরায় আবার লিঙ্কটা পাঠাইছি, যদি কেউ তারপরেও মিস করে। সো আপনার গ্রুপে ঢুকে আগে বিহাইন্ড মানে প্রিভিয়াস মেসেজগুলো একটু দেখবেন, তাহলে বেটার হবে। ওকে, যাই হোক, আমরা আর টাইম নষ্ট না করি, সরাসরি ক্লাসে চলে যাই। তো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাসে আমরা কী কী আলোচনা করেছিলাম? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেনিং কীভাবে কী করতে হয়, কোনটার পরে কোনটার স্টেপ, এবং গত ক্লাসে আমরা জেনেছিলাম যে মার্কেটের কখন ভালো টাইম থাকে, কখন খারাপ টাইম থাকে, মার্কেটের কী টাইপের অ্যাকাউন্টগুলো ভালো, কী টাইপের অ্যাকাউন্টগুলো খারাপ, উইথড্র অ্যান্ড ডিপোজিট কীভাবে করতে হয়, এবং কোন অ্যাকাউন্টে কীভাবে উইথড্র ডিপোজিট করা যায়, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, আমরা একটু অ্যানালাইসিসে ঢুকে যাব। তো আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে? আর পরবর্তী দিন থেকে যেটা হবে যে আমরা ওকে, ঠিক আছে। তাহলে দেখি আমাদের কার কার কোশ্চেন ছিল পরবর্তী যে গত ক্লাস, সেই গত ক্লাসের পরে। তো গত ক্লাসের পরে গত ক্লাস হয়েছিল, গত ক্লাসের পরে ক্রিপ্টো ওপেন আছে না, সরি, আমরা ক্রিপ্টোতে কাজ করি না, সো ক্রিপ্টো নিয়ে কোনো কথাবার্তাই হবে না। ক্রিপ্টো বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ, সেক্ষেত্রে ক্রিপ্টো নিয়ে এখানে কোনো কথাবার্তাই হবে না। সেকেন্ড থিং হচ্ছে, আপনাদের ব্যাচে অলরেডি আরও একজনের সাথে আমার কথা হয়েছে, তো ওগুলোতে আমরা গেলাম না। আমরা ক্রিপ্টো নিয়ে কোনো কথাই বলবো না। ক্রিপ্টো শুধুমাত্র গোল্ড, অনলি গোল্ড। এবং যদি কারেন্সি পেয়ার নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা ইউরো ইউএসডি নিয়ে কথা বলবো। এই দুইটা কারেন্সি। ক্রিপ্টো বাংলাদেশে অবৈধ, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলবো না। আচ্ছা, তো ডেমো ব্যালেন্সে ট্রেড করেছিল একজন, তার হচ্ছে এন্ট্রি হচ্ছে বাই ট্রেড, এসএল, আর হলো টিপি। ওনার নাম হচ্ছে কি, ফরিদুল ইসলাম। আমরা এটা দেখব যে উনি কোন স্ট্র্যাটেজি ধরে করেছিল অ্যাকচুয়ালি। এবং যদি, হ্যাঁ, বিয়ারিশ বুলিশ ইঙ্গালফিং ধরে যদি উনি করে থাকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, স্ট্র্যাটেজি ঠিক আছে। বুলিশ ইঙ্গালফিং ধরে করলে ঠিক আছে। এসএল বসানোও ঠিক আছে, টিপি বসানোও ঠিক আছে। পারফেক্ট। ওকে, কিন্তু এইটার মধ্যে একটু ভেজাল আছে। তো এটা যেহেতু আমরা এই ব্যাসে এখনও আলোচনা করিনি, সেক্ষেত্রে এটা নিয়ে আমি ডিসকাস করলাম না, পরবর্তীতে আলোচনা করব। 0.1 লট, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে ইঙ্গালফিং প্যাটার্নের উপরে 1 মিনিট টাইম ফ্রেমে এই প্রথম বুঝে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার উপরে দেখি স্টপ লস এবং টেক প্রফিট সব হিট করেই ঠিক আছে। আপনার প্রফিট পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে, সুন্দর, খারাপ না। এটা লাস্টটা কি করেছিল? ফরিদুল ইসলাম। আচ্ছা, বিয়ারিশ ইঙ্গালফিং নিয়ে, ঠিক আছে। তারপরে আচ্ছা, মোবাইল দিয়ে ট্রেড করাটা খুব কঠিন হয়ে যাবে, মোবাইলে যেহেতু ছোট স্ক্রিন, নিরাপদ হবে না। তো তারপরেও আমি দেখাই দেওয়ার ক্ষেত্রে আসলে কি হবে, ব্যাপারটা হলো যে মোবাইলে যখন আপনি করবেন, তখন মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে তারপরে আপনি ট্রেডিং ভিউ অ্যাপ ইউজ করতে পারেন অ্যানালাইসিসের জন্য, আর ইক্সনেস অ্যাপ তো আছেই, ইক্সনেস অ্যাপ ইউজ করতে পারেন। তাহলে আপনার কম্পিউটারে যা, মোবাইলেও তাই দেখাবে। স্ক্রিনটা ছোটো, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। অ্যানালাইসিস করার সবচেয়ে পাওয়ারফুল ইজি ওয়ে ট্রেডিং ফুল ওয়েবসাইট, মোবাইল দিয়ে ভালো হবে না। হ্যাঁ রাইট, উনি ঠিক কথাই বলছে। যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে ভালো হবে না। আচ্ছা, তারপরে ওকে ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, কোনো সমস্যা নেই।
এই হচ্ছে অবস্থা। আমরা সবাই প্র্যাকটিস করব, যেদিন যে ক্লাসের যে আলোচনাটা হবে ওইটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো সর্বপ্রথম আমরা স্টেপ বাই স্টেপ একটু যাওয়ার চেষ্টা করি। কথা হলো, আমরা যেহেতু এখানে স্কাল্পিং শিখব, স্কাল্পিং মানে ফরেক্সের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ সবচেয়ে ফরেক্সের যেটা ছোটো ট্রেডিং সিস্টেম, সেই সিস্টেমটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই সিস্টেম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম আমরা কয়েকটা স্ট্র্যাটেজি ধরে ট্রেড করা শিখব। সর্বপ্রথম আমরা শিখব হচ্ছে ক্যান্ডেল অ্যালগো। ক্যান্ডেল অ্যালগো ধরে কিভাবে ফরেক্স স্কাল্পিং করা যায়, স্টেপ বুঝেন। আমি যেদিন যেটা শেখাবো ওইটা কিন্তু ওই দিনই প্র্যাকটিস করে যাবেন। তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে কিভাবে ট্রেড করা যায়। তারপরে শিখব ট্রেন্ড ধরে কিভাবে ট্রেড করা যায়। তারপরে স্ট্রাকচার ধরে, তারপরে ওবিএসএমসি ধরে, আইসিটি ধরে, এরপরে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের হাই লো, মার্কেটের ভলিউম, মার্কেটের ফিক্সড ভলিউম, মার্কেটের সিম্পল ভলিউম, এই সব বিষয় নিয়ে কিভাবে করা যায় এবং এইগুলো বিষয় নিয়ে পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য আমরা প্রতিটার জন্য ইন্ডিকেটারও ইউজ করব এবং এই ইন্ডিকেটার সেটআপগুলো আপনাদেরকে দিব। তো প্রথম যেদিন ক্যান্ডেল অ্যালগো নিয়ে শিখবো, ক্যান্ডেল অ্যালগো নিয়ে আজকে শিখবো, ক্যান্ডেল অ্যালগো নিয়ে শুধু ট্রেড করবেন। তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখে যাব। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা মিলে, ক্যান্ডেল অ্যালগো এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা মিলে ট্রেড করবেন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ট্রেড ফিল্টারিং। তারপরে ট্রেন্ড যখন শিখবেন তখন এই তিনটা বিষয় চিন্তা করে ট্রেড করবেন। স্ট্রাকচার শিখবেন 4টা বিষয় চিন্তা করে, এভাবে ওবিএসএনসি আইসিটি যখন শিখবেন তখন এই 7টা বিষয় চিন্তা করে ট্রেড করবেন, এভাবে আর কি। কিন্তু এমনটা নয় যে আমি ক্যান্ডেল এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড শিখছিলাম ওইটা নিয়ে ট্রেড করছি, আজকে শুধু স্ট্রাকচার নিয়ে ট্রেড করতেছি। যখন আপনার ভিতরে 7টা 8টা পয়েন্ট থেকে যাবে তখন 7টা 8টা বিষয়ে থিঙ্কিং করে ট্রেড করতে হবে, তাহলে ট্রেডের ফিল্টারিংটা সঠিক হবে এবং আপনার উইনিং রেশিও বাড়বে, লসের রেশিও কমে যাবে। ঠিক আছে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে ক্যান্ডেল অ্যালগো নিয়ে ট্রেড করতে গেলে ক্যান্ডেল টোটালি অনেকগুলো ক্যান্ডেল আছে, 145 প্রকারের ক্যান্ডেল আছে মার্কেটে, 145। সেক্ষেত্রে এই 145টা ক্যান্ডেল যদি কেউ মুখস্থ করতে যায় তো ওর মাথা পুরা নাই হয়ে যাবে। এতগুলো হয়তো বা সে বিড়বিড় করে মুখস্থ করে বলতে পারবে কিন্তু মার্কেটে অ্যাপ্লাইড করতে পারবে না। কারণ হচ্ছে এই যে বইটা আছে, এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা ফ্রি টাইমে লাইক অ্যাজ ফেসবুক যেমন চালান এই বইটা ওই সময় পড়বেন, তাহলে খুবই ভালো হবে। কারণ এই বইটা এত সুন্দর করে লেখা, কাইন্ড অফ এ টিচার। ঠিক আছে, এই বইটা যদি কেউ পড়ে তো তার আর আমার মনে হয় না কোনো টিচারের প্রয়োজন আছে, তারপরও প্র্যাকটিক্যাল দেখার জন্য টিচারের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে এই বইটাতে টোটালি 145 ধরনের প্যাটার্ন সম্পর্কে আলোচনা আছে। এই 145 ধরনের প্যাটার্ন, এই যে প্রতিটা 1 to 1 দেওয়া আছে, আমি একটু সূচিপত্রটাতে দেখাই, তাহলে আপনারা সহজেই খুঁজে পাবেন। নাসিম স্যারের লেখা, আমাদের বাংলাদেশি পিপল। এই যে এখান থেকে শুরু হয়েছে প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3, প্যাটার্ন 4 করে 145টা প্যাটার্ন আছে। এতগুলো মনে রাখা সম্ভব না, এইখানে ডিটেলস আছে। আমি সহজ নোট সংক্ষেপে যেটা করছি, আমি সেই সহজ নোট দিচ্ছি। সহজ নোটে এই 20-25টা ক্যান্ডেল আছে, এই 20-25টা ক্যান্ডেল মুখস্থ করবেন। তো এই 20-25টা ক্যান্ডেল শুধু মুখস্থ রাখলেই এনাফ, বাকিগুলোর দরকার নেই। 145টা ক্যান্ডেল সবসময় মার্কেটে আসে না, এগুলো ক্যান্ডেল ঘুরে ফিরে আসে। এখন আপনি একটা স্ট্র্যাটেজি খুব ভালো ওয়ার্ক করে শিখছেন, 3 দিনেও ওই স্ট্র্যাটেজি মার্কেটে একবার আসে না, সৃষ্টি হয় না, ওইটার কোনো দাম নেই। যেটা সচরাচর আসে, একটু উইনিং রেশিও কম হলেও ওইটা বারবার পাওয়া যায় মার্কেটে। তো আমরা ক্লিয়ার, সবাই মনে রাখার চেষ্টা করব, শুধু একবার দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ বার, ক্যান্ডেলস্টিক নেম, বুলিশ বেয়ারিশ সিচুয়েশন, আর হচ্ছে হট রেট লাইকলি, মানে এটা দেখতে কেমন। ঠিক আছে, তো লুকস লাইক কেমন এটা, যদি এরকমটা হয় স্প্রিং টপ, আমার কথাগুলো শুধু একটু মনে রাখবেন তাহলেই হবে, এখানে কঠিন কোনো কিছু না, আমি 2 মিনিটের মধ্যে এটা বলে দিচ্ছি। স্প্রিং টপ ক্যান্ডেল অর্থাৎ সিঙ্গেল বার, একটা করে সিঙ্গেল বার, এটা হলো কি স্প্রিং টপ। এটা যদি মার্কেটে আসে, এটা হলো রেড স্প্রিং টপ, এটা হলো গ্রিন স্প্রিং টপ, হোয়াইটটা হলো গ্রিন আর ব্ল্যাকটা হলো রেড। ঠিক আছে, তো যদি এইটা মার্কেটে আসে তাহলে মার্কেট তার পরের ক্যান্ডেল নিউট্রাল রাখে, মার্কেট উপরেও যায় না নিচেও যায় না। আমাদের তো মেন জানার বিষয় মার্কেট উপরে যাবে না নিচে যাবে, তাহলে উপরেও যায় না নিচেও যায় না। তো এই ক্যান্ডেলটা মনে করেন আমি শিখলাম যে স্পিনিং টপ ক্যান্ডেলটা দেখতে কেমন, যে ক্যান্ডেলটা দুই দিকে লাঠিটা সমান থাকে, ভিতরের অংশটা ছোটো থাকে, লাঠিটা যদি এরকম হয় যে এদিকে 40%, এদিকে 40%, 80% লাঠি আর এই 10% হচ্ছে কি বডি।
হ্যাঁ, দুই দিকেই সমান সমান থাকে। তাহলে এই ক্যান্ডেল যদি মার্কেটে আসে, এর পরের ক্যান্ডেল, এটা যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে পরের 1 মিনিটের ক্যান্ডেলটা এর উপরেও যাবে না, নিচেও আসবে না। যদি এটা 10 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী 10 মিনিটের উপরেও যাবে না, নিচেও আসবে না। যদি এটা 1 ঘন্টার ক্যান্ডেল হয় বা একদিনের ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী একদিন। ঠিক আছে, ক্যান্ডেল যত সময়ের আপনি দেখবেন তত সময়ের, এটা কাস্টমাইজেবল। তো আমরা যদি ওই একটা স্পিনিং টপ, হুবহুব একটা ওই স্পিনিং টপ খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবো যে সচরাচর এই 30 মিনিটের মধ্যে কতগুলো স্পিনিং টপ আছে। যেমন এই যে এখানে একটা স্পিনিং টপ, রেড স্প্রিং টপ, এই যে একটা গ্রিন স্প্রিং টপ। তারপর যদি আমরা এদিকে আসি, এখানে 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 নেই নেই নেই, এটাও স্পিনিং টপ নয়, কারণ একদিকে বড় একদিকে ছোটো। এই যে এটা একটা স্পিনিং টপ, এই যে এখানে একটা স্পিনিং টপ, এই যে গ্রিন একটা স্পিনিং টপ। ঠিক আছে, তার মানে কি এই এই ক্যান্ডেলটা সচরাচর আসে। এই নোটটা এভাবেই করা হয়েছে যে যে ক্যান্ডেলগুলো সচরাচর আসে সেই ক্যান্ডেলগুলোকে নিয়ে করা হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে আমরা স্পিনিং টপ 4-5টা পেয়ে গেলাম। আমরা যদি দেখি এই শিটে যে কয়টা নোট করা আছে, এই কয়টা ক্যান্ডেল দিয়েই এই জায়গাটুক ভরপুর আছে। তার মানে ওই 145টা অতগুলো জানার দরকার নেই, কিন্তু ওটা যেহেতু বই সেক্ষেত্রে তো ওখানে ডিটেলস থাকবেই। আর আমি যেটা দেবো সেটা তো নোট, আচ্ছা, মানে হ্যান্ড নোট। তো স্পিনিং টপ তাহলে কেমন হয় দেখতে, একদম হুবহু মিলাইতে হবে, কিন্তু আবার ডোজির সাথে বা অন্য ক্যান্ডেলের সাথে মিলাই ফেলা যাবে না। এদিকে 20%, সরি এদিকে 40%, এদিকে 40%, আর মধ্যখানে 10% বডি। তো আমরা যদি এই ক্যান্ডেলটা খেয়াল করি যে এই পাশে 40, এই পাশে 40, 80%, আর এই যে এই পাশে 40, এই পাশে 40, আর মধ্যখানে হচ্ছে 20%, এই হলো 100%। এবার যদি এই ক্যান্ডেলটা দেখি তাহলে এটা কিন্তু ডোজি, এটা কিন্তু স্পিনিং টপ নয়। তাহলে স্পিনিং টপ যদি এইটা হয়ে থাকে আমাদের একদম হুবহু কারেক্ট স্প্রিং টপ, আবার এইটা কিন্তু আবার স্প্রিং টপ নয়, বুঝতে হবে। এইটা স্প্রিং টপ, কারণ এর মধ্যখানের যে বডির লেন্থ আর এই আপনার এই উইকের লেন্থ প্রায় সমান সমান। তাহলে কি হয়? কখনোই হয় না। তো এইটা হলো পারফেক্ট স্প্রিং টপ। তো পারফেক্ট স্প্রিং টপ বুঝলে এখন কথা হলো মার্কেট এইটার উপরেও যাবে না, নিচেও যাবে না। আমরা কীভাবে বুঝবো মার্কেটের হাই কোনটা? এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, তাই না? আর এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা। ওপেনিং পজিশন এইটা, ক্লোজিং পজিশন এটা, তাই না? তো ওপেনিং ক্লোজিংয়ের দরকার নেই, যেহেতু মার্কেট এই ক্যান্ডেলের উপরেও যাবে না, নিচেও যাবে না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে মার্কেট এই ক্যান্ডেলটার হাই কত দূরে। এই ক্যান্ডেলের হাই হচ্ছে এখানে, আর এই ক্যান্ডেলের লো কত দূরে, লো হচ্ছে এখানে। তার মানে তারপরের ক্যান্ডেল যেটা, সেটা এর উপরেও যায়নি, নিচেও আসেনি। আমি একটাতে বিশদভাবে বলে দিচ্ছি, পরেরগুলো সংক্ষেপে সংক্ষেপে দেখাই দিব। 1 মিনিটের ক্যান্ডেল দেখলাম আমরা, এটা যদি আমরা এখন 4 আওয়ারের ক্যান্ডেল দেখব। তো 4 আওয়ারের যদি আমরা একটা স্পিনিং টপ খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবেন যে ঘটনা মিলে যাবে। এই যে স্পিনিং টপ 4 আওয়ারে, প্রথমটা কিন্তু স্পিনিং টপ, পরেরটা কিন্তু ডোজি। ঠিক আছে, মার্কেট এর উপরেও যাবে না, নিচেও আসবে না 4 আওয়ারে। এভাবে যদি আপনি ওয়ান ডেতে দেখেন, তো ওয়ান ডেতে আপনি যখন অ্যাজ এ বিগ ট্রেডার হিসাবে ট্রেড করবেন, তখন আপনি বেশি টাইম ফ্রেম দেখবেন। যখন আপনি স্কাল্পিং করবেন, তখন আপনি ছোটো টাইম ফ্রেম দেখবেন। তাহলে ক্যান্ডেল স্ট্র্যাটেজিটা একবার শিখে নিলে আপনি যে টাইম ফ্রেমেই করেন না কেন, আপনি সুইং করেন, পজিশন করেন, ডে করেন, যেটাই করেন করতে পারবেন, কোনো ইস্যু নেই। আচ্ছা, তো আমরা এইটা বুঝলাম ঘটনাটা। এইভাবে যদি আমরা এখন এই শিটটাকে ফলো করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ডোজি ক্যান্ডেলটা দেখতে এই 4 প্রকারের হয়। সে যদি মার্কেটে আসে, সেটাও নিউট্রাল, মার্কেট উপরে যায় না, নিচেও যায় না। মারুবুজু আসলে মার্কেটটা কি হয়, যে মার্কেট বুলিশ হয়, উপরে নিয়ে যায়। তাহলে এটার একটা উদাহরণ সংক্ষেপে আমরা দেখব যে গ্রিন মারুবুজু যদি মার্কেটে আসে, তাহলে মার্কেট উপরেও যায় না, সরি মার্কেট উপরে যায়, নিচে যায় না, এবং এটার কোনো পজিশন নেই। যে কোনো জায়গায় এই মারুভুজু আসলেই হয়েছে, কোনো টেইল থাকবে না। ঠিক আছে, অন্য ক্যান্ডেলের চেয়ে সাইজে বড় হবে, কোনো টেইল থাকবে না, সেটা হলো কি মারুভুজু। অন্য ক্যান্ডেলের চেয়ে বড় হবে সাইজে, আর কোনো টেইল থাকবে না। তো যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে মারুভুজু এখানে একটা আমরা পাইছি, সুন্দর একটা মারুভুজু পাইছি। এই যে দেখেন মারুভুজু, তারপরে ক্যান্ডেলটা এটার উপরে। ঠিক আছে, গ্রিন মারুভুজু। যদি আমরা রেড মারুভুজু দেখি, এই যে এখানে একটা রেড মারুভুজু, দুই পাশে কোনো টেইল নেই, তাহলে কি হবে, তার মার্কেট এর পরেরটা নিচে থাকবে। এই যে এটার লো হচ্ছে এইখানে, এখান থেকে মার্কেট নিচে আসে। তাহলে কি হলো, রেড মারুভুজু হলে মার্কেট সেল হয়, অর্থাৎ বিয়ারিশ হয়, আর হোয়াইট মারুভুজু হলে মার্কেট গ্রিন হয়। ঠিক আছে, এই 1 2 3 4, এই যে 4 প্রকারের ক্যান্ডেল যে কোনো পজিশনে যদি আসে, তাহলে স্প্রিং টপ আসলে নিউট্রাল থাকে মার্কেট, উপরেও জানা, নিচেও জানা। ডোজির ক্ষেত্রেও নিউট্রাল থাকে। আর হলো মারুভুজুর ক্ষেত্রে
কি হয়, উপরে নেওয়া যায়, যদি গ্রিন মারুবুজু হয়, রেড মারুবুজু হলে মার্কেটকে নিচে নেওয়া যায়। এই 4টা ক্যান্ডেলের ক্যারেক্টার হলো এই। 5 নম্বর যে ক্যান্ডেলটা হ্যামার, এইটার ক্যারেক্টারের মধ্যে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এগুলো যে কোনো পজিশনে আসলেই ঘটনা ঘটে তাই, কিন্তু গ্রিন হ্যামারের ক্ষেত্রে কি মার্কেট উপরে থেকে নিচে আসতে হবে, নিচে আসার পরে যদি এরকম গ্রিন হ্যামার হয় তাহলে ওইখান থেকে মার্কেট উপরে যাবে। এই যে বুলিশ মুভমেন্ট, হ্যাঁ, এই জন্য এখানে চার্টটাকে তুলে দেওয়া আছে, চার্টটাকে তুলে হ্যামারকে মার্ক করে দেওয়া আছে। সেম হ্যাঙ্গিং ম্যান নিচ থেকে উপরে যাবে, উপরে যাওয়ার পরে যদি এরকম হ্যাঙ্গিং ম্যান হয় তাহলে মার্কেট নিচে আসবে, বিয়ারিশ বা সেল। ইনভার্টেড হ্যামার, মার্কেট উপর থেকে নিচে আসবে, আসার পরে নিচে যদি এরকম ইনভার্টেড হ্যামার হয় তাহলে মার্কেট উপরে যাবে। যেটাতে এইভাবে চিহ্নিত করে দেওয়া আছে সেই জিনিসটা হচ্ছে এই ধরনের প্যাটার্ন হওয়ার পরে এই জায়গায় হইতে হবে সেই ক্যান্ডেলটা। তো আমরা শুধু একটা উদাহরণ দেখি, তাহলে বাকিগুলো আমরা নিজেরাই খুঁজে বের করতে পারবো যে মার্কেট কী হবে, উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে আসার পরে সেখানে যদি হ্যামার হয় তাহলে মার্কেট উপরে যাবে। দেখি আমরা এখানে পাই কি না। মার্কেট উপর থেকে নিচে আসার পরে নিচে হ্যামার নেই, কোনো হ্যামারের কোনো খোঁজ খবর নাই। এটা কিন্তু হ্যামার নয়, কারণটা হলো কি, এর উইক যত বড়, এর হচ্ছে বডিটাও তত বড়, তাহলে হবে না। হ্যামার হবে ঠিক এইরকম দেখতে, যে হাতুড়ি তো আমরা চিনি, এক কথায় হাতুড়ির মতো আর কি। এইটা কিন্তু হ্যামার না, কারণ এর হাতুড়ির মাথায় দিকে বের হয়ে গেছে। এটাও কিন্তু হ্যামার না, অরিজিনাল একদম এক্স্যাক্ট হ্যামার হইতে হবে। এইটাও কিন্তু হ্যামার না, কারণ হ্যামারের হাতুড়ি এত বড় হয় না, ঠিক আছে। এইবার যদি আমরা খেয়াল করি যে এক্স্যাক্ট হ্যামার কোন জায়গায় আছে, এই যে একটা এক্স্যাক্ট হ্যামার পাইছি। না, এটাও এক্স্যাক্ট হ্যামার না, আমি উদাহরণটা একটু দেখাই দিই। এক্স্যাক্ট হ্যামার এটাও না, কারণ এই হাতুড়ির লোহাটার 2.5 গুণ লম্বা হবে লাঠিটা, তার মানে এটাও হ্যামার না, এটাও হ্যামার না, অরিজিনাল হ্যামার হইতে হবে। এই যে একটা অ্যাকচুয়াল হ্যামার পাইছি 2.5 গুণ লম্বা এর চেয়ে, এই যে একটা হ্যামার পাইছি, ঠিক আছে। তাহলে মার্কেট উপর থেকে নিচে আসতেছে, নিচে এসে হ্যামার হবে, এই লোহাটার 2.5 গুণ লম্বা হবে, কমপক্ষে 2.5 গুণ লম্বা হবে এই লাইনটা, তাহলে এখান থেকে মার্কেট উপরে যাবে। তাহলে মার্কেট উপর থেকে নিচে আসছে, আসার পর একটা হ্যামার হয়েছে গ্রিন হ্যামার, মার্কেট এখান থেকে উপরে গেছে, ঠিক আছে। ঠিক এইভাবে মিলাইতে হবে, কিন্তু হুটহাট করে একটা জায়গায় মনে করেন এই হ্যামারটাই যদি এরকম উপরে হয় তাহলে কিন্তু মার্কেট ওখান থেকে উপরে যাবে না। এই উদাহরণে যেভাবে দেয়া আছে ঠিক এরকম হতে হবে, আপনারা ঠিক মিলাবেন এইরকম হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, ঠিক আছে। এখন কথা হলো এগুলাকে আপনি এই একবার দেখলেই কিন্তু যে আপনার মাথায় সেভ হয়ে যাবে তা কিন্তু না। একবার আমি আপনাকে বলে দিলাম, হয়তোবা আপনি ব্যাপারটা বিশ্বাস করলেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার এটাতে কনফিডেন্স আসবে না। বিশ্বাস আর কনফিডেন্স ভিন্ন জিনিস। আপনি একজনের কাছ থেকে শুনছেন যে আসলে 2 চাকার একটা যান্ত্রিক জিনিস মোটরসাইকেল, এটা এভাবে চালানো যায়, আপনার শুনে বিশ্বাস হয়েছে। এখন আপনি মোটরসাইকেল চালাইতে পারেন না, আপনাকে যদি দেয়া হয় একটা বাইক, আপনি কনফিডেন্স পাবেন আপনি এটা নিয়ে কি রাস্তায় উঠবেন, কখন ট্রাকের নিচে ঢুকে যাবেন, এটা কিন্তু কনফিডেন্স আসবে না। তো বিশ্বাস আর কনফিডেন্স ভিন্ন জিনিস। এখন আপনার শোনার পরে বিশ্বাস হয়েছে, আপনাকে এটাকে চালাইতে হবে, তাহলে আপনার কনফিডেন্স আসবে। এটা করতে গেলে হোমওয়ার্কের ধরনটা কীরকম, আমি কিভাবে করি সেটা আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। আমি মার্কেটে যদি এরকম করে সারাদিন বসে থাকি, যে মার্কেট এরকম নিচে আসবে, আসার পর এখানে একটা হ্যামার হবে, তারপরে আমি দেখব যে কাজ হয় কি না। এই কাজ হয় কি না এইটা দেখার জন্য তাহলে আমার সারাদিন নষ্ট হবে। আমি এইভাবে সারাদিন নষ্ট করব না, আমি বসবো, বসার পরে এরকম করে ব্যাক টেস্ট করব যে এনে হ্যামার কই আছে, ঠিক আছে। এভাবে আমি ব্যাক টেস্ট করব, সূক্ষ্মভাবে দেখব। যখন হ্যামার দেখব তখন শুধু হ্যামারই যে দেখতে হবে তা না। মনে করেন আমি হাতে নিছি 3টা প্রজেক্ট, একটা হ্যামার, একটা মনে করেন ইনভার্টেড হ্যামার, একটা স্পিনিং টপ, একটা ডোজি হাতে নিছি। নেওয়ার পর তাহলে আমি এখানে বসছি মার্কেটে, বসার পরে আমি এখন দেখব যে এখানে হ্যামার কই আছে। তো সাপোজ আমি এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য এটাকে রেডি করলাম, করার পরে আমি মার্ক করলাম যে এটা হচ্ছে হ্যামার, তারপরে হচ্ছে এইটা হলো স্প্রিং টপ, তারপরে এটা হলো ইনভার্টেড হ্যামার, তারপরে এটা হলো ডোজি। তো আমি এরকম করে নোট করতাম, মানে আমি যখন শিখছি তখনকার কথা বলতেছি আমি। ডোজি, এটা হলো হ্যামার,
এটা হলো ইনভার্টেড হ্যামার, এইভাবে নোট করছি। করার পরে কি হয়েছে যে হ্যাঁ এই হ্যামারটা ওয়ার্ক করছে। ডোজি থাকলে মার্কেট ইনডিসিশনে থাকে, উপরেও যায় না নিচেও যায় না, তাহলে ডোজি এটাও ঠিক আছে। ইনভার্টেড হ্যামার ঠিক আছে, ইনভার্টেড হ্যামার হলে মার্কেট নিচে আসে ঠিক আছে। তারপর স্পিনিং টপ হলো মার্কেট উপরেও যায় না নিচেও যায় না, তার মানে এটাও ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনশটটা আমি এবার ফোল্ডারে সেভ করে ফেলছি। এইভাবে এই 30 মিনিটের মধ্যে দেখলাম এইটা, তারপরে আবার এদিকে ব্যাক নিলাম, নিয়ে এখানে দেখলাম এইভাবে। তো এইভাবে যদি আমি 10টা স্ক্রিনশটকে অ্যানালাইসিস করার পরে আমি একটা এক্সেল চার্ট নেব। এইভাবে এক্সেল চার্ট নিয়ে এক্সেল চার্টের মধ্যে আমি লিখবো যে হ্যামার। তো আমি একটু দেখাই দিই তাহলে সবার জন্য সুবিধা হবে। এখানে এসে ক্যান্ডেল নেম মনে করেন যে নিচে লিখলেন যে হ্যামার, শুটিং স্টার, তারপরে মনে করেন যে ডোজি, এভাবে লিখলেন। এইখানে এসে লিখলেন যে ফার্স্ট 30 মিনিট, অর্থাৎ প্রথম 30 মিনিট, তারপরে দ্বিতীয় 30 মিনিট, সেকেন্ড 30 মিনিট, তারপরে হলো চৌথ 30 মিনিট, এইভাবে মনে করেন যে দশম 30 মিনিট দিয়ে এইভাবে আপনি এটারে চার্ট করে ফেললেন। কনফিডেন্স লেভেলটা কিভাবে সৃষ্টি হয় আমি একটু বলে দেই, আপনাদের সুবিধা হবে। হয়ে গেল। তো প্রথম 30 মিনিটে যে আমি প্রথম 30 মিনিটে হ্যামার পাইছি কয়টা, যে প্রথম 30 মিনিটে আমি হ্যামার পাইছি 10টা। 10টার মধ্যে ওয়ার্কেবল ছিল কয়টা, ওয়ার্কেবল ছিল মনে করেন 8টা, অর্থাৎ 8টা জায়গায় দেখছেন যে মার্কেট উপরে যাওয়ার কথা, উপরে গেছে, 2টা জায়গায় যায়নি। তো এইখানে আপনি লিখলেন, এটা ডেট ফরম্যাট আসতেছে, এটাকে আবার এইভাবে চেঞ্জ করা যায়। সিলেক্ট করে ধরে আপনার এখানে যাইতে হবে, এই রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে এখানে করে দিবেন হচ্ছে টেক্স দিয়ে ওকে। তাহলে এখানে হয়ে গেল। এখন 8টা 10টা এও লিখতে পারেন, অথবা 8টা দিয়ে আপনি স্ল্যাশ দিয়ে 10 দিয়ে দিলেন। তার মানে আমি এই প্রথম 30 মিনিটের স্ক্রিনে, এই স্ক্রিনটা 30 মিনিট দেখা যাচ্ছে, এই 30 মিনিটের স্ক্রিন অর্থাৎ 30টা ক্যান্ডেল আছে, এই 30টা ক্যান্ডেলের মধ্যে আমি মনে করেন 10টা হ্যামার পাইছি খুঁজে, সাপোজ। এতগুলো পাওয়া যাবে না, তো আননেসেসারি ওইটা না লিখি, মনে করেন 5টা পাওয়া যাবে, 5। হ্যাঁ, তো 5টা আমি হ্যামার পাইছি, 5টার মধ্যে আমার 3টা ওয়ার্ক করছে, আর 3টা স্যার যেভাবে বলছে ওইভাবে কাজ করেনি। শুটিং স্টার আমি পাইছি হলো 3টা, এই 3টার মধ্যে, এই 3টে শুটিং স্টারের মধ্যে আমার 3টাই কাজ করছে। আমি ডোজি পাইছি মনে করেন যে সাপোজ 6টা, এর মধ্যে 6টাই কাজ করছে। ঠিক আছে, তো এইভাবে যখন আপনি লিখলেন, লেখার পরে পরের 30 মিনিটের কী ঘটনা হয়েছে সেটা লিখলেন, তার 30 মিনিটের পরে ঘটনা কী হয়েছে। এইবার তাহলে এখানে আপনি হিসাব করেন যে আমি টোটাল হ্যামার কয়টা পাইছিলাম। যে টোটাল হ্যামার পাইছিলাম আমি এই 10টা 30 মিনিটে, এই সময়টার মধ্যে আমি টোটাল 100টা হ্যামার পাইছিলাম। 100টার মধ্যে আমার কি হয়েছে যে আমার 80টা হ্যামার কাজ করছে, বা আমার 70টা হ্যামার কাজ করছে মনে করেন। তাহলে এইবার আপনি পার্সেন্টেজ আকারে দেখেন যে আপনি যদি 70টা হ্যামার ধরে ট্রেড করেন বা 100টা হ্যামার ধরে ট্রেড করেন, তাহলে আপনার 70টা উইনিং হবে, 30টা আপনার লস হবে। ঠিক আছে, এখন যদি এই ঘটনাটা ঘটে, তাহলে মনে করেন আপনি $100 নিয়ে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার সাপোজ বাইনারির মতো করে যদি হিসাব করি, তাহলে $30 আপনার লস হবে, আর $70 আপনার, 70-এ যদি 80 করে আসে, মানে 0.8 ইন্টু 70, তাহলে আপনার $56 প্রফিট হবে। অর্থাৎ আপনি যদি $100 নিয়ে মার্কেটে নামেন, আমি বাইনারির কথা বলছি, যদি এরকম হয় তাহলে আপনার $30 লস হবে। তাহলে 100-র মধ্যে 30 গেলে আর থাকে হলো $70 আপনার হাতে, তাই না? তো সমান 70 প্লাস $56 আপনার প্রফিট হয়েছে, তাহলে আপনার হয়ে যায় $126, অর্থাৎ আপনি অ্যাভারেজ $26 প্রফিটে থাকেন। এটা হলো বাইনারির ক্ষেত্রে। আর যদি আপনার এটা ফরেক্সের ক্ষেত্রে যখন হবে, স্কালপিংয়ের ক্ষেত্রে, তখন দেখা যাবে যে আপনার 70টাতে $2 করে প্রফিট হয়েছে, আর 70টাতে যদি $2 করে প্রফিট হয় তো $140 আপনার প্রফিট হয়েছে। আর যদি আপনার 30টা যদি আপনার লস হয়ে থাকে, তো প্রতিটাতে তো স্টপ লস 1.5 করে যাবে, তাহলে 1.5 করে যদি হয়, তাহলে সাপোজ 1.5 ইন্টু হলো 30, তাহলে দেখা যাবে যে আপনার কি $45 আপনার লস হয়েছে। তাহলে আপনি $140 প্রফিট করছেন, $45 লস হয়েছে, মানে আপনার $100 হাতে থাকবে। ফরেক্স স্কালপিংয়ের কিন্তু হিসাবটা এরকম। ঠিক আছে, তাহলে আপনার একটা কনফিডেন্স চলে আসলো যে হ্যামার 100-র মধ্যে 70টা কাজ করে, 30টা কাজ করে না। এই শুটিং স্টার 100-র মধ্যে 100টাই কাজ করে, ডোজি 100-র মধ্যে 60টা কাজ করে, আর 40টা কাজ করে না। তাহলে আপনার নিজের একটা কনফিডেন্স চলে আসলো যে ক্যান্ডেল অ্যালগো ধরে যদি আমি কাজ করি,
যে ভাই আমি ক্যান্ডেল অ্যালগো নিয়ে 100টা ক্যান্ডেল আমি অ্যানালাইসিস করে দেখছি, এর মধ্যে 70টা ওয়ার্কেবল ছিল। তাহলে আপনার কন্ডিশন আসলো। এইভাবে আপনি কি করলেন, এই আজকে কী বার, আজকে হলো মার্কেটে টুয়েসডে, টু আপনি টুয়েসডেতে করলেন। টুয়েসডেতে আপনি কোন সময় করলেন, যে আমি টুয়েসডেতে সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে করছিলাম। তারপরের দিন আপনি করেন সন্ধ্যা 7টা থেকে 8টার সময়। তারপরে দেখেন যে আগের দিনে সন্ধ্যা 7টার সময় থেকে 8টা পর্যন্ত যে মার্কেটের ধরন ছিল ওইটাতে 70% ওয়ার্কেবল ছিল। তারপরের দিনে দেখলাম যে ওয়ার্কেবল কম, আর একদিন করলাম তো দেখলাম যে আরেকদিন আবার ওয়ার্ক করতেছে বেশি। এইভাবে যখন আপনি টানা 7 দিন 8 দিন 10 দিন করেন, তাহলে আপনি দেখবেন যে কোন দিনটাতে ভালো কাজ করতেছে, কোন সময়টাতে ভালো কাজ করতেছে। আমি কি নিউজ রিলিজ, যখন নিউজ রিলিজ হয় ওই সময় ক্যান্ডেল অ্যালগোগুলোকে টেস্ট করে দেখি হয় কি না। আচ্ছা এখন নিউজ রিলিজ নাই, এই সময় করে দেখি হয় কি না। তাহলে নিউজ রিলিজ নাই ওই সময় ভালো কাজ করতেছে, নিউজ রিলিজ আছে ওই সময় ভালো কাজ করতেছে না। এইভাবে আপনাকে যাচাই করতে হবে। আপনি যখন নিজে যাচাই করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, যে এইবার আপনার মনে আর কোনো ধুনফুন চিন্তাভাবনা থাকবে না, আপনি সুন্দর নির্দ্বিধায় করতে পারবেন। তো কি হলো, প্রতিটা ক্যান্ডেল নিয়ে আপনারা এইভাবে কাজ করবেন। এখানে 145টা না, এখানে ক্যান্ডেলই আছে মাত্র কয়েকটা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা ক্যান্ডেল আছে। তো আই থিঙ্ক এখানে খুব বেশি ঝামেলা হবে না। এবং 18টা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারফুল ক্যান্ডেল আমি বলে দিচ্ছি, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যামার, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যামার, মারুভুজু। ঠিক আছে, এই 4টে ক্যান্ডেল হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবার নিউট্রাল যে ক্যান্ডেলগুলো আছে, নিউট্রাল, এই যে নিউট্রাল ক্যান্ডেলগুলো হচ্ছে যে আমি এই জায়গাগুলোতে ট্রেড করব না, মার্কেট নিউট্রাল থাকবে এই জন্য। আর যেগুলো বুলিশ বিয়ারিশ বলা আছে এগুলো তো ট্রেড করার জন্য বলা আছে, তাই না? আর নিচে এসে যেগুলা এরকম ডাবল ক্যান্ডেলের দেয়া আছে যে এইরকম প্যাটার্ন হবে, কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে বুলিশ ইঙ্গালফিং হয়, তাহলে আপনাকে এরকম জায়গায় খুঁজতে হবে যে এরকম মার্কেট উপর থেকে নিচে আসবে বুলিশ ইঙ্গালফিং, তারপরে কি হবে যে এখান থেকে মার্কেট উপরে যাবে, তাহলে বুলিশ ইঙ্গালফিং হবে এরকম। তো বুলিশ ইঙ্গালফিং ধরে এইবার ক্যান্ডেল কীভাবে খুঁজে বের করতে হবে, তারপরে এটাকে কীভাবে প্লেস করতে হবে সেই জিনিসটা আমরা দেখব। তো বুলিশ ইঙ্গালফিংয়ের এখানে ফর্মুলা বলে দিছে, মার্কেট আপ থেকে ডাউনে আসবে, আসার পরে উপরে যাবে। ঠিক আছে, আসার পরে উপরে যাবে। তাহলে আমরা দেখব যে এরকম বুলিশ ইঙ্গালফিং কোন জায়গায় আছে। একদম এক্সাক্ট দেখবেন, কিন্তু মানে মিলে নাই বা ইঙ্গালফিংয়ের মতো হয়েছে, ইঙ্গালফিং হয় নাই, এরকমগুলোরে যদি ধরেন তাহলে কিন্তু ভুল হবে। একদম এক্সাক্ট ইঙ্গালফিং, যেটা ইঙ্গালফিং সেটা ইঙ্গালফিং, মানে একদম বুঝে শুনে। যদি আমরা দেখি এইটা কিন্তু ইঙ্গালফিং, ঠিক আছে, রেড আর গ্রিন বুলিশ ইঙ্গালফিং, কিন্তু এটার মধ্যে টেইল লম্বা আছে। টেইলটা কোন দিকে লম্বা থাকবে, এটা নিচের দিকে লম্বা আছে, এটা কিন্তু ধরা উচিত হবে না। দেখবো আমরা যদি টেইল না থাকে তাহলে ওইটা এক্সাক্ট হবে। তো এইটা ইঙ্গালফিং হয়েছে কিন্তু টেইল আছে, সেক্ষেত্রে এটা নেওয়া উচিত হবে না। আমরা যেহেতু ট্রেড করবো, যেমন এই যে এইটা বিয়ারিশ ইঙ্গালফিং একদম পারফেক্ট, টেইল নাই, খেয়াল করেন মার্কেট নিচ থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখানে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে। হ্যাঁ, এবার এখানে দুইটা পার্থক্য যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে খুব ক্লিয়ার হবে। যেমন এইটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং, তাই না? উপরের দিকটা একবারই সমান, নিচের দিকে রেটটা বড় আছে, এটা বিয়ারিশ ইঙ্গালফিং। এখন এইখানে যে ক্যান্ডেলটা আছে এটাও কিন্তু একই, এদিকেও বড়, কিন্তু এদিকে এটার উপর টেইল আছে। টেইল থাকার কারণে কি হয়েছে তাহলে, টেইলটা থাকার কারণে কিন্তু মার্কেট এখান থেকে যে নিচে আসার কথা, 5 মিনিট নিচে থাকার কথা, তা কিন্তু হয়নি। 1 2 3 4 5, মার্কেট প্রায় এটা সমান লেভেলে আছে। এটা বিয়ারিশ ইঙ্গালফিং এক্স্যাক্ট না, একদম রাইটটা না, কারণ এখানে টেইল আছে। আর এইটা কিন্তু বিয়ারিশ ইঙ্গালফিং একদম রাইট, তা সামান্য একটু পার্থক্য খেয়াল করেন। এইটাকেই সবচেয়ে বেশি ইঙ্গালফিংয়ের মতো লাগতেছে, কিন্তু এটা টেইল থাকার কারণে এটা নয়। ঠিক আছে, তাহলে এইটা হলো এক্স্যাক্ট বুলিশ ইঙ্গালফিং, সরি বিয়ারিশ ইঙ্গালফিং। তো বিয়ারিশ ইঙ্গালফিং যদি এইটা হয়, এইভাবে আপনার কয়টা ইঙ্গালফিং আপনি খুঁজবেন, যতক্ষণ আপনার কনফিডেন্স আসেনি আপনি মার্কেটে এইভাবে ঘুরে ঘুরে দেখবেন যে আচ্ছা বিয়ারিশ ইঙ্গালফিং এই যে এইখানে একটা, এটাতে কাজ করছে, তাহলে এইটা কি বিয়ারিশ ইঙ্গালফিং? না, এটা বিয়ারিশ ইঙ্গালফিং নয়। কেন নয়? কারণ উপরে টেইল আছে, এখানে নিচে টেইল আছে, তার মানে এটা নিয়ে ট্রেড করা যাবে না। যদিও এখান থেকে মার্কেট নিচে আসছে, ট্রেড করা যাবে না। এটা কি বিয়ারিশ ইঙ্গালফিং? বিয়ারিশ ইঙ্গালফিংয়ের মতো দেখতে, বাট এটা বিয়ারিশ ইঙ্গালফিং নয়, এটাকে নিয়ে ট্রেড করা যাবে না। এইটা কি বিয়ারিশ ইঙ্গালফিং? গ্রিন এবং রেড? না, এটা নয়। এইটা কি বুলিশ ইঙ্গালফিং? এটা বুলিশ ইঙ্গালফিংয়ের মতোই দেখতে হুবহুব, কিন্তু এটা বুলিশ ইঙ্গালফিং নয়। এইটা কি বুলিশ ইঙ্গালফিং? হ্যাঁ, এইটা এক্স্যাক্ট বুলিশ ইঙ্গালফিং।
তাহলে এটা নিয়ে ট্রেড করা যাবে। এইটা এক্স্যাক্ট বিয়ারিশ ইনগালফিং, এটা নিয়ে ট্রেড করা যাবে। তাহলে এখানে কয়েক ধরনের আমরা দেখলাম একই রকম দেখতে, কিন্তু ওইটা বুলিশ বা বুলিশ ইনগালফিং বা বিয়ারিশ ইনগালফিং নয়। এটা যখন আমরা এইভাবে মার্কেটে খুঁজে খুঁজে দেখব তখন আমাদের কনফিডেন্স লেভেল আসবে, আদারওয়াইজ হুডহাট কাজ করা যাবে না। তাহলে সাপোজ মনে করেন যে এখন শুধুমাত্র বিয়ারিশ ইনগালফিং থিঙ্কিং করে আমি ট্রেড করব, তাহলে কি হবে, এইটার এন্ট্রি পয়েন্ট কি হবে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার আগে, এই দুইটা ক্যান্ডেল মিলে তো বুলিশ ইনগালফিং, তাই না? তো রেটটা শেষ হওয়ার আগে তো আমি এন্ট্রি নিতে পারবো না, আমাকে ওয়েট করতে হবে রেটটা শেষ হওয়া পর্যন্ত। যখন আমার রেটটা শেষ হয়ে গেল, এইখানে শেষ হওয়ার পরে নতুন ক্যান্ডেল শুরু হলো, তখন আমি কি করব, এইটা হলো আমার এন্ট্রি পয়েন্ট, সেল এন্ট্রি, বিয়ারিশ ইনগালফিং সেল এন্ট্রি, এখানে হলো আমার এন্ট্রি পয়েন্ট। এখানে ভ্যালু কত আছে, এই ভ্যালুতে আমি এন্ট্রি নেব, ঠিক আছে? তাহলে এটা আমার এন্ট্রি পয়েন্ট আসলো। এবার হলো যে তাহলে আমার টেক প্রফিট কোন জায়গায় হবে, আমি এইদিকে দেখব যে এর পূর্বে, এর বিপরীতে এইদিকে মার্কেটের লেভেল কোন জায়গায় আছে। এখন মার্কেটের লেভেল বুঝতে হলে তো সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে যাই আমরা ক্লিয়ার হব। আজকে আগে প্রাথমিক অবস্থাটা বলে দিই। আজকে যতটুকু বলবো এটার উপরে ট্রেড করবেন, কালকে আবার একটা বিষয় নিয়ে বলবো, ওই দুইটা বিষয় ধরে ট্রেড করবেন, পরশুদিন আর একটা বলবো, তিনটা বিষয় হলো, তিনটা বিষয় নিয়ে ট্রেড করবেন। তাহলে আস্তে 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 আপনার উন্নতি হবে। তাহলে আমরা লেভেল দেখব, এর পূর্বে মার্কেট নিচে কোন জায়গায় আছে। এর পূর্বে যদি মার্কেট দেখি নিচে এইখানে আছে, তাই না? এর নিচে কি কোথাও আছে? নাই, এই দুইটা একই লেভেলে আছে, তাই না? তাহলে এর পরের লেভেল কোন জায়গায় আছে মার্কেট, এর পরের লেভেল আছে এই জায়গাটাতে, তাই না? এই জায়গাটাতে। এর পরের লেভেল মার্কেটে কোন জায়গায় আছে, এর পরের লেভেল আছে মার্কেট এই জায়গাটাতে। এর পরের লেভেল কোন জায়গায় আছে মার্কেট এই জায়গাটাতে। তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট হবে এইটা, এইটা হলো এন্ট্রি পয়েন্ট। যে একদম যৎসামান্য অ্যামাউন্ট নিয়ে মার্কেটে বিজনেস করে তার জন্য টেক প্রফিট লেভেল হচ্ছে এইটা, কোনো রিস্ক নাই, এইটুকুর মধ্যে মার্কেট চলে আসবে, সে এখানে এই 50 সেন্ট বা 60 সেন্ট প্রফিট করবে, বের হয়ে চলে যাবে। যার অ্যামাউন্ট মনে করেন 60 থেকে $70 মতো আছে, সে কি করবে, এই পয়েন্টটাকে ধরবে, এই যে দ্বিতীয় পয়েন্টটা, তার জন্য এটা হলো TP2। যার $100 আছে সে ধরবে TP3, এটা হচ্ছে TP3। যার 150 থেকে $200 আছে সে ধরবে হলো TP4, ঠিক আছে? এখন কথা হলো যার কম সে কম ধরবে কেন, আর যার বেশি সে বেশি ধরবে কেন? যার অ্যামাউন্ট বেশি আছে তার রিস্ক বেশি নেওয়ার ক্যাপাবিলিটি আছে। অর্থাৎ যার কাছে $100 থাকে সে 1.5 রেশিওতে রিস্ক রেশিও নিতে পারে। কারণ যদি এখানে তার $5 লস হয়ে যায়, তারপরেও তার কি হবে, পরবর্তীতে সে আরও 2টা বা 3টা ট্রেড করে এই $5কে রিকভার করতে পারবে। কিন্তু যার নাই অ্যামাউন্ট, আছেই $20, ও যদি $5 লস হয়ে যায় তাহলে ওরা থাকলো কি, আন্ডার প্যান্ট থাকলো, শুধু প্যান্ট খুলে নিয়ে চলে গেছে। তো এটা নিয়ে তো সে আর কারো বাসায় কাম কাজ করতে পারবে না। এই জন্য সহজ কথা হলো যার অ্যামাউন্ট যেরকম সে সেরকম রিস্ক রিওয়ার্ড নিবে। এইবার কথা হলো এরপর এসএল কোন জায়গায় সেট আপ হবে, এসএল কোন ভ্যালুতে সেট আপ হবে। এসএল হবে এই বিয়ারিশ ইনগালফিং যে ক্যান্ডেলটা, এই বিয়ারিশ ইনগালফিং যে লাস্ট কনফার্মেশন ক্যান্ডেলটা, এইটার হাইতে, ঠিক আছে? এখন যার ব্যালেন্স বেশি, মানে যার ব্যালেন্স বেশি, যে কিনা টেক প্রফিট 4 নিবে, এই লেভেলটাতে এন্ট্রি মানে প্রফিট নিবে, তার জন্য এসএল কোন জায়গায়, এর পূর্বে মার্কেটের হাই কোন জায়গায়, এর পূর্বে মার্কেটের হাই হচ্ছে এইখানে, তাই না? সে স্টপ লস নিবে এইখানে। অর্থাৎ তার টার্গেটও হচ্ছে $10 প্রফিট করা, লস করার ক্ষেত্রে তার টার্গেট হচ্ছে $5 লস করা। যার টার্গেট $1 প্রফিট করা, তার টার্গেট $1 লস নেওয়ার মতো ক্ষমতা রাখা। যার টার্গেট $2 প্রফিট করা, তার টার্গেট $1.5 মিনিমাম লস করার ক্ষমতা রাখা। যার টার্গেট $5 প্রফিট করা, সে মিনিমাম $2.5 জন্য লস করার ক্ষমতা রাখে, ঠিক আছে? এবার কথা হলো বিয়ারিশ ইনগালফিং ধরে আপনি 100টা ট্রেড এন্ট্রি হিসাবে থিঙ্কিং করে নিয়ে রাখছেন। মনে করেন আপনি চিন্তাভাবনা করতেছেন বিয়ারিশ ইনগালফিং আসবে, আমি লাইভ মার্কেটে ট্রেড নিব। তো বিয়ারিশ ইনগালফিং দেখা যায় ঘন্টায় 4টা বা 5টা আসবে, আপনাকে 100টা ট্রেড অ্যানালাইসিস করার জন্য আপনার 4 দিন 5 দিন 7 দিন ধরে অপেক্ষা করতে হবে, আপনার ওই ধৈর্যও ধরবে না। সেক্ষেত্রে আপনাকে এরকম ব্যাক মার্কেটে আসতে হবে, ব্যাক মার্কেটে এসে এরকম এন্ট্রি খুঁজতে হবে, খুঁড়ে কী করতে হবে আপনাকে, যে এইটা হলো আমার এন্ট্রি পয়েন্ট, এটা আমার এন্ট্রি, এটা আমার এসএল, আর এটা হচ্ছে আমার TP1, তারপরে নিচে এটা হচ্ছে আমার TP2। এইভাবে আপনি লিখবেন, লিখে লিখে কি করবেন,
সেভ করবেন যে এইরকম যদি হয় তাহলে এই এন্ট্রিতে TP1 TP2 TP3 তিনটাই হিট করছে। এভাবে আপনি 100টা স্ক্রিনশট সেভ করেন, তারপরে আপনি স্ক্রিনশটগুলোকে বের করে করে দেখেন যে হ্যাঁ এবার আপনার বিশাল বড় একটা কনফিডেন্স হয়ে যাবে যে অন্য কিছু আমি জানি না, বিয়ারিশ ইনগালফিং জানি, ট্রেড করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। বিয়ারিশ ইনগালফিং দেখলাম না, বুলিশ ইনগালফিং এই যে এখানে, এই যে বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং এন্ট্রি লেভেল কোথায় হবে? এন্ট্রি এইখানে হবে এন্ট্রি। এই গ্রিন ক্যান্ডেল শেষ হওয়ার পরে এন্ট্রি নিলাম আমরা। টেক প্রফিট কোন জায়গায় হবে? টেক প্রফিট 1, টেক প্রফিট 1। টেক প্রফিট 2 কোন জায়গায় হবে? টেক প্রফিট 2, টেক প্রফিট 3। ঠিক আছে, এখানে তিনটা লেভেল আমরা পাই গেলাম। এসএল কোন জায়গায় হবে? প্রথম যে টেক প্রফিট 1 নিছে তার জন্য এসএল হচ্ছে এইটা, দ্বিতীয় যে তার জন্য এসএল, আচ্ছা এই লাইনটা এইটা, দ্বিতীয় যে তার জন্য এসএল হচ্ছে এই যে এইটা। ক্লিয়ার? তাহলে আমরা বিয়ারিশ ইনগালফিং বুলিশ ইনগালফিং নিয়ে এন্ট্রি নেওয়া দেখলাম। আমরা এই দুইটা নিয়ে এন্ট্রি নিয়ে হোমওয়ার্ক পাঠাবো, প্রত্যেককেই কমপক্ষে 20টা করে স্ক্রিনশট নেব, 20টা করে স্ক্রিনশট নেব। বুলিশ ইনগালফিং বিয়ারিশ ইনগালফিং, আমি হোমওয়ার্কের কথা বলছি। এটা হলো এন্ট্রি নিয়ে দেখাবো। আর এই আদার্স যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো ধরে ধরে আমরা মিনিমাম প্রতিটা ক্যান্ডেল ধরে ধরে 20টা করে স্ক্রিনশট নেব, যে সেটা এখানে যে লজিক বলা হয়েছে সেই লজিকে আসলে ওয়ার্কেবল কি না। যারা আমি এই ব্যাচ থেকে 3 জনকে বাছাই করে নিব স্ট্র্যাটেজি টেস্টিংয়ের জন্য, অর্থাৎ এই ব্যাচের পরবর্তী একটা ব্যাচ শুরু হবে পাইন কোড ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ আমি যে ইন্ডিকেটরগুলো তৈরি করি ওই ইন্ডিকেটর তৈরি করা নিয়ে। তো এই প্রতিটা ব্যাচ থেকে 3 জন করে পিক করব, যারা আসলে পরিশ্রমী এবং এক্স্যাক্ট হোমওয়ার্কগুলোর মাধ্যমে ব্যাক টেস্ট করতে পারে, তাদেরকে আমি সিলেক্ট করব করে এই গত 4টা ব্যাচ মিলাই 12 জনকে নিব। 12 জনকে নিয়ে যেটা করব প্ল্যান সেটা হচ্ছে যে তাদেরকে ইন্ডিকেটর সেট আপ দিব এরকম, যে সাপোজ এই ইন্ডিকেটর সেট আপটা দিলাম, এই ইন্ডিকেটর সেট আপ ধরে তুমি ব্যাক টেস্ট করো। এই ইন্ডিকেটর সেট আপটা কোন লজিকের উপরে কাজ করে, কিভাবে কাজ করে, এটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে, এটা এখানকার রেশিও কি, কিভাবে এটার কোড করা হয়েছে শিখাই দিব। দেওয়ার পরে তাকে এটা দিব। প্রতি সপ্তাহে তাদেরকে নিয়ে আমি একদিন করে বসবো, বসে কার কি রেজাল্ট, কে কি মতামত দিচ্ছে, যে স্যার আমি 1 সপ্তাহ টেস্টিং করার পরে এইটা পাইছি, তো এইখানে যে আমাদের পাইন কোড আছে এখানে যদি আমরা লজিকটাকে একটু চেঞ্জ করে নিই, এখানকার লজিকটাকে যদি আমরা একটু চেঞ্জ করে নিই তাহলে মনে হয় ভালো হবে। আর একজন বলবে এরকম ভালো হবে। অর্থাৎ আমরা একটা কমিউনিটি তৈরি করে সেইটাতে আমরা ইন্ডিকেটরটাকে টেস্টিং করব, টেস্টিং করার পরে ওইটাকে আরও উন্নত করার চেষ্টা করব। এইভাবে আমাদের যতগুলো সেট আপ আছে সবগুলো সেট আপ নিয়ে আমরা কাজ করব। কাজ করতে করতে আমরা একটা বা দুইটা বা তিনটা স্ট্র্যাটেজিকে সিলেক্ট করে নিয়ে আমরা অটোমেশনে যাব। সো আমি ওইটার জন্য কার কোনো কোর্স ফি থাকবে না, সে ডেডিকেটেড। ঠিক আছে, ওটা কোনো কোর্স না, যারা ডেডিকেটেড হবে আর কি। সেক্ষেত্রে আমি বাছাই করে নেব যারা কিনা ভালো ওয়ার্ক করার মতো থাকবে তাদেরকে। তো যাই হোক, আপনাদের হোমওয়ার্কটা ওইভাবে করতে হবে। আমাদের ক্লাস 15 মিনিট আছে, সিগন্যাল দিলে আমি ভাবলাম তো শেষ হয়ে গেল কিনা। তো হোমওয়ার্ক থাকলো আপনাদের এইটা, এখানে 18টা ক্যান্ডেল আছে, 18টা ক্যান্ডেলকে মুখস্থ করা, নিচে যা আছে এগুলো নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। তো আশা করি সবাই এই হোমওয়ার্কগুলো করবেন। এই বুকসটাও দিয়ে দিব, এই বুকসটার ক্ষেত্রেও সবাই যখন যখন সুযোগ পাবেন পড়বেন, পড়লে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এই গেল। এটার পরে শুধুমাত্র বিয়ারিশ ইনগালফিং বুলিশ ইনগালফিং ধরেই কিন্তু এন্ট্রিগুলো দেখাবেন, আর বাকিগুলো শুধু খুঁজবেন। এবার এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, যে এই ক্যান্ডেল অ্যালগোর উপরে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে প্রয়োগ করা যায়। এবং শুধুমাত্র আমরা ইনগালফিং ধরে এন্ট্রি নিচ্ছিলাম, এখানে যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে তাহলে আমাদের এন্ট্রিটা কীভাবে পিউরিফাই হয়। এই যে এইখানকার একটা দেখেন, এটা কিন্তু একদম পারফেক্ট ইনগালফিং। দেখেন কোনো টেইল নেই, সামনেও টেল নেই, নিচেও টেল নেই, পারফেক্ট ইনগালফিং। আচ্ছা, তো এখানে যদি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে এন্ট্রি নিতে চাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা হয়ে গেছে পান্তা ভাত। কেমন মানে পাবলিক মানে বাঙালি যে জিনিসটাকে ধরে ওইটারে তো দুর্গন্ধ বের করার আগে ওইটারে ছাড়ে না।
সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বাঙালি একদম দুর্গন্ধ বের করে ফেলছে কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রয়োগ কেউ জানে না, সবাই শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স জানে, ড্রয়িং করার কৌশলও জানে না। ঠিক আছে, তো আমরা কৌশল শিখব এবং প্রয়োগ করার ক্ষেত্র দেখব। ঠিক আছে, সর্বপ্রথম আমরা খেয়াল করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সব সময় ড্র করতে হয় এই পাশ থেকে, অর্থাৎ লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডের দিকে যাইতে হয়। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ফর্মুলা হলো 15 মিনিট। 15 মিনিট মার্কেট যেরকম থাকে পরবর্তী 15 মিনিট সেরকম হয়, অর্থাৎ যদি এইদিকে 15 মিনিট মার্কেট যেরকম থাকবে এদিকে মার্কেট 15 মিনিট ওইরকম থাকবে। যদি আপনি এইদিকে 30 মিনিট দেখেন তাহলে ওইদিকে 30 মিনিট এরকম থাকবে, কিন্তু এরকম নয় যে এদিকে যদি আপনি 1 ঘন্টা দেখেন তাহলে ওইদিকে 1 ঘন্টা এরকম থাকবে, ব্যাপারটা এরকম নয়। তো সাপোজ আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার আগে কয়েকটা লজিক আছে। একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কীভাবে বোঝা যায় যে পাওয়ার বেশি আর পাওয়ার কম, অর্থাৎ শক্তিশালী কোনটা আর দুর্বল কোনটা। শক্তিশালী হচ্ছে যেটা লেভেল 2 কমপ্লিট করে, সেটা হচ্ছে শক্তিশালী বা পাওয়ারফুল, আর যেটা লেভেল 1 কমপ্লিট করা থাকে সেটা দুর্বল, আবার যেটা লেভেল 3 কমপ্লিট করা থাকে সেটা আবার দুর্বল। ঠিক আছে, তো লেভেলের ব্যাপারটাও আমরা বুঝবো খুব সহজেই। সাপোজ আমরা মার্কেটের এইখানে আসি, আপনি মার্কেটে বসার ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করতে হয় মার্কেটে রানিং মার্কেটে বসে আগে ড্র করে নিতে হয়। রানিং মার্কেটে বসে ড্র করার পরে 30 মিনিট মার্কেটে ওয়েট করতে হয় যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইনে আপনার নিজেকে ঢুকে যাওয়ার জন্য। সাপোজ মানে হুট করে ঢুকেই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু ট্রেড করা হয় না, মার্কেটে বসে 30 মিনিট আগে দেখতে হয়, দেখার পরে আপনি ওই লাইনে মার্কেটে ঢুকে যান, তারপরে এটা করতে হয়। আই থিঙ্ক আপনারা যারা নামাজ পড়েন, যারা মুসলমান নামাজ পড়েন যারা, তারা জানেন যে নামাজের আগে কিছু সুন্নত নামাজ আছে, আবার নামাজের শেষে কিছু সুন্নত নামাজ আছে। এগুলো আসলে কেন? ফরজের আগে সুন্নত নামাজটা আসলে কেন? নর্মালি মোল্লাকে জিজ্ঞাসা করলে মোল্লা বলতে পারবে না, মোল্লা মুখস্থ বিদ্যার অধিকারী। তো নামাজের আগে সুন্নত নামাজটা হচ্ছে মোল্লা বলবে যে আমাদের রাসূল পড়ছে এই জন্য আমরা পড়ি, কিন্তু কেন পড়ছে রাসূল? পড়ার পিছনে কারণটা কি? আল্লাহর যেটা নির্দেশ, আল্লাহর নির্দেশটা পালন করাটা তো ফরজ, তাই না? তো এই ফরজটাকে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায়, আমি বাইরে থেকে দোকান থেকে আসছি, অফিস থেকে আসছি, রাস্তা থেকে হেঁটে আসছি, বাসার সাথে বাসায় বউয়ের সাথে ঝগড়া করে আসছি, তো নামাজে বসেই যেন ওই জিনিসগুলোও মাথায় না ঘোরে ফরজ নামাজের সময়, এই জন্য আগে সুন্নত পড়া হয়। রাসূল ইসলাম পড়তেন, পড়ে মনটাকে শীতল করা হয়। যখন নামাজের মধ্যে 4 রাকাত 2 রাকাত শীতল হয়ে যায় নামাজটা, তারপরে কি হয়, ফরজ নামাজটা শুরু হয়। অর্থাৎ ওইটা হলো বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে ছোট পদক্ষেপ। ঠিক আছে, আবার বড় পদক্ষেপে যাওয়ার পরে ফরজের পরে আমরা পুনরায় আবার কি পড়ি, সুন্নত পড়ি এবং নফল পড়ি। তার পিছনে কারণটা হচ্ছে যে নামাজ তো আল্লাহর সাথে কথা বলা। তো একটা জায়গায় বড় ধরনের একটা কাজ সারার পরে ওইটাকে আবার নর্মালি একটু ঠান্ডা করে তারপরে ওখান থেকে বের হয়ে আসা, এই জন্য পুনরায় আবার সুন্নত পড়া নফল পড়া। তো যাই হোক, ওইদিকে আমরা যাবো না, নর্মালি বলতেছি যে কোনো কাজ শুরু করার আগে আগে একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। আমরা যখন আগে পড়তে বসতাম স্কুলে বা কলেজে পড়া অবস্থায় কী করতাম, হ্যান্ড মাউথ ওয়াশ করে এসে আমাদের টিচার বলে দিত যে বাবা একদম দৌড়ে এসে পড়তে বসবা না, আগে একটু পড়তে বসার আগে হ্যান্ড মাউথ ওয়াশ করবা, ওয়াশ করে একবার সম্পূর্ণ মুছে ফেলবা না, এই একটু আধা মোছা করবা, করে টেবিলে বসবা। বসার পরে একটা খাতা নিয়ে আগে নিজে নিজেই বলবা যে এখন 30 মিনিট স্টাডি করব। 30 মিনিট দেখে ঘড়ির টাইমটা দেখে বসবা, তারপরে আস্তে 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 শীতল হবে, পড়বা। তো এইভাবে কিন্তু মনোযোগটা বেশি আসে প্রতিটা কাজের ক্ষেত্রে। এই ধরনের ঘটনা আমরা অফিসে যেয়েও দেখবেন যে অফিসে গেছি, অফিসে যাওয়ার পর ঢোকার সাথে সাথে কী হলো, ব্যাগটা রাখলাম, ল্যাপটপটা বের করলাম, একটু হ্যান্ড মাউথ ওয়াশ করে এসে বসলাম, পিয়ন এসে একটা চা দিল, চাটা খাইলাম, তারপরে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের সাথে তারপরে কথা বলতেছি অথবা আমার মেইলগুলো চেক করতেছি তারপরে। কিন্তু ঢুকে বসেই আসেন ভাই আসেন, কে আসেন আসেন, বাসের টিকিট বিক্রি করা শুরু করে দিলাম, তা কিন্তু না। তো এরকম স্ট্যান্ডার্ড ওয়ার্ক যদি আপনি করতে চান তাহলে স্ট্যান্ডার্ডাইজ হয়ে আপনাকে করতে হবে। মার্কেটে ঢুকে বসেই ঠুস ঠুস করে মেরে দিলাম, তারপরে মনে করেন যে প্যান্ট লুঙ্গি সব খুলে নিল, বাইরে হয়ে চলে গেলাম পাগল হয়ে, এরকম হওয়া যাবে না। মার্কেটে 30 মিনিট বসতে হবে, 30 মিনিট দেখতে হবে, আবার 30 মিনিট বসতে হবে, 30 মিনিট দেখতে হবে, এইভাবে কাজ করতে হবে। তো অনলি 9 মিনিট আছে, 9 মিনিটের মধ্যে যেভাবে দেখাবো এইভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, মার্কেটে এইখানে মনে করেন যে আমরা একটা রানিং মার্কেটে আসছি, রানিং মার্কেটে আসার পরে সাপোজ এইখান থেকে এটা রানিং মার্কেটে আসছে আর এই পাশে এখনও ক্যান্ডেল কোনো কিছু আসেনি, আসবে,
এটা হচ্ছে আমাদের রানিং মার্কেট, আর এই পাশে ক্যান্ডেল আসবে, ঠিক আছে। এই পাশে 15 মিনিট, এই পাশে 15 মিনিট। আমরা ড্রয়িং শুরু করব, এদিক থেকে ড্রয়িং করে এই দিকে যাব। তো কি করব, আমরা হরিজন্টাল রে নিয়ে আমরা সর্বপ্রথম খেয়াল করব যে মার্কেট এই দিকে যে আমরা 15 মিনিট দেখতেছি বা 30 মিনিট দেখতেছি, এখানে 30 মিনিট হবে, 15 মিনিট হবে না, 30 মিনিট হবে। তো এই 30 মিনিট মার্কেটে আসলে কোথায় আছে? তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এইখানে, তাই না, যে মার্কেটটা এই লেভেলে আছে, এই যে লোটা। তাহলে আমরা এখানে একটা লাইন ড্র করলাম। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে মার্কেট এইখান থেকে চলে আসছে এই জায়গায়। তাহলে যদি মার্কেট এখান থেকে এই জায়গায় আসে, এই যে গ্রিনের পর একটা রেড হয়েছে, মার্কেট এখানে আসছে। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে তারপরে মার্কেট গেছে এখান থেকে এইখানে। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, তারপরে মার্কেট গেছে এই যে গ্রিনের পরে একটা রেড হয়েছে। তারপরে এখান থেকে কোথায় গেছে, যে মার্কেট এখান থেকে এই জায়গায় চলে গেছে। এবার মার্কেট নামার সময় ঠিক দেখেন, এদিক দিয়ে যখন নামার সময় মার্কেট এখান থেকে নামতে নামতে এখানে একটা গ্রিন করছে। কোন জায়গায়? এই পূর্বে যেখানে গ্রিন থেকে রেড হয়েছিল এই পজিশন থেকে একটা গ্রিন করছে। তারপরে মার্কেট আবার নিচে আসছে, আসার পরে এইখানে যেমন গ্রিন ওঠার সময় একটা রেড করছিল, এখানেও রেড টু রেড নামার সময় গ্রিন করছে। তার মানে এইখানকার ঘটনাটাকে রেসপেক্ট করছে, করে মার্কেট নিচে নেমে আসছে। আসার পরে তাহলে এগুলোতে আর ড্রয়িং করার দরকার নেই, এখানে ড্রয়িং করছি, এটাই এখানে ওয়ার্কেবল, ঠিক আছে। এবার নিচে আসতেছে, নিচে আস্তে আস্তে এইটাকেও ব্রেক করে মার্কেট নিচে গেছে। তাহলে মার্কেট কোথায় আসছে, যে মার্কেট এখান থেকে এই লেভেলে আসছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট আবার উপরে উঠে গেছে। কোথায় গেছে উপরে উঠে, যে এখানে গ্রিনের পরে একটা রেড হয়েছে, তারপরে কি হলো, আবার একটা গ্রিন হয়েছে। তার মানে এখান থেকে একটা ড্র করে দিলাম। এখান থেকে মার্কেট কোথায় গেল, আবার উপরে গেল এইখানে। তাহলে আমরা এইখানে এই যে এই রেডের লোয়ারে একটা ক্লিক করলাম, এখান থেকে আসলো। আবার মার্কেট এখান থেকে নিচে নেমে কোথায় আসছে, এখানে আসছে। এখান থেকে রেড টু রেড নামার সময় কী হলো, একটা গ্রিন হয়েছে। কেন? এই যে পূর্বে গ্রিন টু গ্রিন ওঠার সময় মধ্যখানে একটা রেড হয়েছিল, সো এই ঘটনাটাই এইখানে করছে, মানে রেসপেক্ট করলো। করার পরে মার্কেট আবার নিচে নেমে আসলো। আসার পরে এই যে রেড টু রেড নামতেছে, এখানে এসে আবার একটা গ্রিন হলো। কেন? মার্কেট এই যে এখানে একটা ড্রপিং ছিল, ঠিক আছে, রেড অ্যান্ড গ্রিন। তাহলে এখানে আর ড্রয়িং করার প্রয়োজন পড়লো না আমাদের। নিচে মার্কেট চলে আসলো। আসার পরে মার্কেট কোথায় আসলো, যে মার্কেট এই যে এইখানে একটা ড্রপ করছে, আর এইখানে এসে সর্বনিম্ন মার্কেট এখানে আসছে। এই আমাদের 30 মিনিটের অ্যানালাইসিস। 30 মিনিটে মার্কেট এদিকে যেভাবে উঠছে ঠিক এই সিস্টেমটাকে অবলোকন করে এইভাবে নামছে, মার্কেট এখানে নেমে আসছে। এখন আমরা এদিকে দেখব যে এই 30 মিনিট যেরকম ছিল, মার্কেট ঠিক এদিকেও এই 30 মিনিট এই জায়গাগুলোতেই রেসপেক্ট করছে। কোথায়? খেয়াল করে যদি আমরা, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, গ্রিন টু গ্রিন যাওয়ার সময় দেখেন এখানে একটা রেড করলো, মানে ড্রপ করলো। কি হলো, এখানে একটা শুটিং স্টার হলো। শুটিং স্টার না, এটা রেডটা শুটিং স্টার হলো। শুটিং স্টার মানে মার্কেট উপরেও যাবে না, নিচেও আসবে না। দেখেন পরের ক্যান্ডেলটা উপরেও যায়নি, নিচেও আসেনি, তারপর একটা ডোজি হয়েছে। এবং মার্কেট দেখেন এইখানেও ড্রপ করছে। এটা ড্রপিং করার লাইন, 1 2 3 বার ড্রপিং করছে এই জায়গায়, এখানেও একবার ড্রপ করছে। তার মানে আমরা জানি এদিকে যেখানে ড্রপ করে এদিকেও সেখানে ড্রপ করে। তারপরে মার্কেট এখান থেকে উপরে উঠে যাচ্ছে, যাওয়ার পথে আবার এখানে গ্রিনের পরে দেখেন রেড এখানে ড্রপ করলো। ড্রপ করে এখানে কি করলো, পুনরায় মার্কেট একবার দুইবার তিনবার ড্রপ করলো। এই যে দেখেন এখানেও একবার দুইবার তিনবার ড্রপ করছে। তারপর মার্কেট উপরে উঠে গেল, উপরে উঠে গেল, উপরে উঠে গেল। এই যে এখানে কি করছে, মার্কেট এইখানে ড্রপ করছে। এইখানে এসে ড্রপ করে নেই, কেন? এখানে হেলদি ক্যান্ডেল হয়েছে। কি হয়েছে হেলদি ক্যান্ডেল? কোনো উইক নেই, কিছু নেই, মারুভুজু হয়েছে। মারুভুজু কী হয়, মার্কেটে বুলিশ হয়, মার্কেটকে উপরে নিয়ে যায়। তাহলে মারুভুজু হয়ে মার্কেটকে উপরে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে পারছে? এইখানে তো ড্রপ ছিল, এখানে ড্রপ করার কথা ছিল, মারুভুজু হওয়ার কারণে সে নিয়ে গেছে উপরে। তার মানে মারুভুজু দেখলে আমরা কি করব, যদিও ড্রপিং থাকে তাহলে ধরে নেব যে এখানে আর ড্রপ হবে না। ক্লিয়ার? তারপরে মার্কেট কি হলো, এখান থেকে উপরে যাচ্ছে। আমরা ধরে নেব যে আচ্ছা এখানে আবার ড্রপ করতে পারে কোন জায়গায়, তো দেখব বিপরীতে কোন জায়গায় আছে, এইখানে। এই যে লাইন টানা আছে, লাইন বরাবর দেখেন এখানে যায় ড্রপ করছে। মার্কেট ড্রপ করে মার্কেট ব্যাগে আসলো। যদিও যখন এখান থেকে নিচে ব্যাগে নামতেছে, তাহলে কত দূর নিচে নামবে, দেখব যে এর নিচে মার্কেট কোন জায়গায় ড্রপ ছিল, যে এইখানে ছিল, এখানে ছিল, ডাবল ড্রপ। এই যে ডাবল ড্রপ, তার মানে এই দেখেন ডাবল ড্রপে এসে স্টপেজ দিয়ে দিচ্ছে, দিয়ে মার্কেট আবার পুনরায় আবার ব্যাক করে উপরে গেছে। এইখানে এসে আবার কেন ড্রপ করছে, কারণ এইখানে ড্রপ করছে, এইখানে ড্রপ করছে, এই যে এখানে ড্রপ করছে। এইটাকে মার্কেট রেসপেক্ট করছে, করার পরে কি ব্রেকআউট করে চলে গেছে। ব্রেকআউট করে চলে যাওয়ার পরে এইখানে ড্রপিং আছে, তাহলে এই লাইন বরাবর ড্রপ করার কথা, ড্রপ করেনি কেন? মারুভুজু হয়েছে, মারুভুজু মার্কেটকে উপরে নিয়ে গেছে। তারপরে কি হলো, মার্কেট সর্বোচ্চ কোথায় যাবে, তাহলে মার্কেট এই লেভেলে যাবে। তাহলে আমরা দেখবো যে এই লেভেলের উপরে আর ট্রেড করা যাবে না। এখান থেকে মার্কেটে এই যে কী হয়েছে, ডোজি হয়েছে, ইনভার্টেড হ্যামার হয়েছে, তারপরে এই যে শুটিং স্টার হয়েছে। তারপরে মার্কেট এখান থেকে আসে, এখান থেকে আবার দেখেন কী হলো, বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে। বিয়ারিশ ইঙ্গালফিং নিচে থেকে উপরে যায়, যদি বিয়ারিশ ইঙ্গালফিং হয় তাহলে কী হবে, মার্কেট 5 মিনিট ডাউনে আসবে। এই যে মার্কেট 5 মিনিট ডাউনে আসছে। ক্লিয়ার ব্যাপারটা?
এইভাবে ধরে ধরে তাহলে কি করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 4 মিনিট আছে না, টপিক শেষ হবে। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা সবাই ক্লিয়ার। দরকার হলে এই অংশটুকু আবার দেখে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। তাহলে এইখানকার সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা? এটা হলো সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স। মার্কেট যখন এটাকে ব্রেক করে উপরে চলে গেছে, তাহলে এইটা কি, পরেরটা হলো কি রেজিস্ট্যান্স, মধ্যেরটা কি হয়ে গেল, এসএনআর। তারপরে এইটা ব্রেক করে যখন মার্কেট আরও উপরে গেল, তাহলে এইটা রেজিস্ট্যান্স, এটা কি এসএনআর। এটা ব্রেক করে উপরে গেল, তাহলে এটা কি এসএনআর, উপরেরটা সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স। এইভাবে যতবার ব্রেক করে উপরে যাবে, উপরেরগুলো রেজিস্ট্যান্স হবে আর এই মধ্যেরগুলো এসএনআর হবে। এখন এতগুলো এসএনআর কিন্তু এখানে না, অ্যাকচুয়ালি মার্কেটে ট্রেড করার জন্য এতগুলো এসএনআরের প্রয়োজন পড়ে না, কিন্তু আমি এতগুলো ড্র করছি আপনাকে মার্কেটকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর জন্য। নর্মালি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতাম, তাহলে কি হতো যে এইটাকে ড্র করতাম না, এইটাকে ড্র করতাম না, তারপরে এই যে এইটাকে ড্র করতাম না, এইটাকে ড্র করতাম না, এইটাকে ড্র করতাম না, এইটাকে ড্র করতাম না। এই ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের। আর মধ্যখানে যেগুলো ছোটো ছোটো করে ড্র করেছিলাম, ওগুলো হলো ড্রপিং পয়েন্ট। ঠিক আছে, যে মার্কেট কোন কোন জায়গায় ড্রপ করে, যাতে আপনি একদম পানির মতো বলে দিতে পারেন যে মার্কেট ওঠার সময় এইভাবে এইভাবে এখানে এখানে ড্রপ করবে। ঠিক আছে, এবার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর আমরা দেখলাম, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, পরে যখন আবার এটা আসলো তখন এটা এসএনআর হয়ে গেল, এটা আসলো এটা এসএনআর হয়ে গেল। তাহলে সর্বোচ্চ মার্কেটের হাই রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর এটা হলো সাপোর্ট, মধ্যেরগুলো হলো মার্কেটের এসএনআর। এখন যদি আমরা শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে চাই, এসএনআর ড্র না করি, তাহলে আমাদের এই যে মধ্যখানের এইটার কোনো প্রয়োজন নেই, নিচের এইটার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের শুধু এই তিনটা থাকবে। ক্লিয়ার? তাহলে সবাই কী করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কয়টা করে ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কম করে হলেও 10টা ড্র করবেন। 10টা ড্র করে আপনার নিজের যে হোমওয়ার্কগুলো সবগুলো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে একখানে করে আপনি গ্রুপে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন, এই যে আপনাদের সিনিয়র অন্য ব্যাচের স্টুডেন্টরা যেভাবে করে এইভাবে, দেখেন এই যে হোমওয়ার্ক পাঠাইছে, ঠিক আছে, পিডিএফ করে পাঠাইছে। তো আপনি পিডিএফ করতে পারলে করবেন, যদি না পারেন তো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে সেভ দিবেন, দিয়ে পাঠিয়ে দেবেন। 20 MBPS এত বড় ফাইল ওপেন হইতে অনেক সময় লাগবে। সাপোজ এইটা দেখি যে গত ক্লাসের উপরে তার কি কি কোশ্চেন এবং সে কি কি হোমওয়ার্ক করছে, সে কিন্তু এইটার উপরে সেই হোমওয়ার্কগুলো করে করে এই যে সেভ করে করে পাঠাইছে। স্পিনিং টপ, ঠিক আছে, তার যতগুলো হোমওয়ার্ক সে একবারে করছে। তাহলে এখানে যদি সে পিকচারগুলো পোস্ট করতো, তাহলে অনেক সমস্যা হইতো, অনেকগুলো পিকচার জমা হইতো, আর সে একটা ফাইলের মধ্যে দিয়ে দিছে সুন্দর। ঠিক আছে, যে আমার এগুলো আমার এগুলো আমার এগুলো। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। সবাই আগামী ক্লাসের আগে এই কাজগুলো করে ফেলবেন। নাম্বার 1 হচ্ছে হোমওয়ার্কগুলো করবেন, নাম্বার 2 হচ্ছে আপনার কি কি কোশ্চেন আছে সেগুলো কোশ্চেনগুলো করবেন। কোনটা এই ক্লাসের মধ্যে বুঝতে প্রবলেম ছিল সেই জিনিসটা লিখবেন। আমার বুঝতে প্রবলেম ছিল এইটা, আমি বুঝছি এইটা, আমার হোমওয়ার্ক এইটা, আমার জিজ্ঞাসা এইটা। ঠিক আছে, তো আজকে পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আগামী ক্লাস মেবি ফ্রাইডে। তো আগামী ফ্রাইডে আসতে এখনও মেলা দিন দেরি, হোমওয়ার্কগুলো সবাই করে ফেলবেন, তাহলে বেটার হবে। ধন্যবাদ।